ইন্ডিভিজুয়ালস ইন ডেমোক্রেসি, 130 কোটি লোক, লাউঙ্গি ভুইঙ্গা, আমি হয়তো নামটা ভুল বলছি, স্ক্রিনের নামটা ঠিক দেখিয়ে দেব। এটি গ্রামের লোক, সে নিশ্চয়ই মার্কস পড়েনি, গান্ধীজি পড়েনি, নেহেরু পড়েনি, বিবেকানন্দ পড়েনি, এঞ্জেলস পড়েনি, ফ্রয়েড পড়েনি, সিনেমা দেখেনি, কিন্তু আমার মনে হয় মহাভারতও পড়েনি, কর্ণের সম্বন্ধেও জানে না, আঙুল দিয়ে দিয়েছিল একালব্য সেই সম্বন্ধে জানে না, দ্রোণ সম্বন্ধে জানে না। 30 বছর। তার চেয়েও বড় জিনিস হচ্ছে তার সঙ্গে কজন আছে, লাখ লাখ লোক তাকে শুনতে আসেনি, কিন্তু 30টি বছর সে একা একা একটা ছোট্ট জায়গা কাটতে 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 একটা মাউন্টেনের স্ট্রিমকে, তার জলগুলোকে পৌঁছে দিল তার গ্রামে। 30 বছর লাগলো। গ্রামের লোকেরাও নিশ্চয়ই তাকে পাগলই বলতো। তার কারণ যৌথ যে প্রয়াস আমাদের দেশে, সেইটা সাকসেস হয় না। তার কারণটাই হচ্ছে ইন্ডিভিজুয়ালদের কোনো বিলিভ নেই। আমি সকাল থেকে উঠে বিভিন্ন লোকেদেরকে শুনি। কালকে আমার এই 2 বছর জার্নালিজমের, সোকল জার্নালিজমের, যেটাকে আমরা বলি ডেভেলপমেন্ট জার্নালিজম, যেটার আবার কোনো আমাদের সঙ্গে কেউ নেই, কোনো জার্নালিস্টকে আজ অব্দি আমি ফোন করে কেউ আমাকে বলেনি যে নরেশদা খুব ভালো কাজ করছেন, যদি ডেভেলপমেন্ট জার্নালিজম করা যেত তাহলে আমরাই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। না, এখন অবধি আমি কয়েকজন বরঞ্চ জার্নালিস্টদেরকে যাদেরকে ফোন করেছি তারা বিলিভ করেন যে ডেভেলপমেন্ট জার্নালিজম বলে কিছু হয় না। মানে ধরুন একটি মেয়ের মার্ডার হলো, তো সেটাকে রিপোর্ট করে দিলাম। মার্ডারটি কেন হলো, ধর্ষণটি কেন হলো, সেইটাকে কি করে বন্ধ করা যায়, সেটা নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই। যখন আমরা কামদুনির সময় বলেছিলাম যে ওই একত্র হও, পুলিশদেরকে নিয়ে এগুলোর প্রতিরোধ করো, জায়গায় জায়গায় সিসিটিভি বসাও, এবং যারা মদ খাচ্ছে রাস্তায় তাদেরকেই ধরে পেটাও। তার মানে ভাবুন, একটি কিছু গ্রুপ অফ পিপল 6 মাস ধরে একটি জায়গায় রাস্তায় বসে মদ খাচ্ছে, মেয়েদেরকে টিটকিরি ফিটকিরি করছে। এরা স্টাডি করছে যে একটি জায়গার ধর্ষণ কি করে করা যায়। মানে পুলিশ সিস্টেম, প্রশাসন সিস্টেম, সিএম সিস্টেম, দেশের সিস্টেম। এইবার যখন দেখলো যে 6 মাসে তাদেরকে কেউ কিছু করবে না, কারণ ল বলছে কিছু হওয়ার পরে ল, তার আগে আনলফুল অ্যাক্টিভিটি আপনি করতেই পারেন, তাই দেখবেন ক্রাইমটা বাড়ে আর দেশে ভালো কাজ বাড়ে না। কারণ দেশের লোকেরা সিনেমা টিনেমায় দেখছে যে মার্ডার বাড়ছে, ক্রাইম বাড়ছে, আর একটি হিরো কোথা থেকে আসবে, তো লাউঙ্গা সেই হিরো। আজকে ভাবুন ডিওয়াইএফআই, ডেমোক্রেটিক ইউথ ফেডারেশন অফ ইন্ডিয়া, এটি বাচ্চা মেয়ে, তার বয়স 22-23 হবে। দেখলাম 200-300 না 400 মতন লোক শুনছে, তার সঙ্গে আমিও শুনছি। সে শুধু চাকরি দেওয়ার কথা বলেই যাচ্ছে কনস্ট্যান্ট, শুনতেও ভালো লাগছিল। তারপরে দেখলাম সীতারাম ইয়েচুরি 1940 বছর আগে একই কথা বলতেন। এই যে কোটি কোটি লোক শহরে বসে যারা সব কিছু গিলে ফেলেছে, পড়াশোনা করে গিলে ফেলে ঢুকিয়ে নিয়ে ঘন্টার পর ঘন্টা একই আলোচনা করে যেতে পারবেন, কিন্তু তার শহরের একটি গরিবের পাশে দাঁড়াতে পারবে না। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালস ইন ডেমোক্রেসি। আজকে লাউঙ্গা মহাশয় কোনো কিছু না পড়ে, কোনো গ্রেটার থট প্রসেস না পড়ে, এই ধরনের কালো অক্ষর না পড়ে একটি গ্রেট কাজ করে দিলেন। আর আমরা যারা শহরে থাকি, স্পেশালি ডক্টরসদের বলছি, ধরুন প্যান্ডামিক শুরু হলো, একটা হসপিটাল থেকে একটা খবর বেরোয়নি, তাতে পলিটিক্যাল লোকেদের এমনি সুবিধে হয়ে গেল। আমরা এখনো জানতে পারলাম না যে কোভিডের কি সংজ্ঞা, মানে আপনি কিভাবে মারা যাবেন, কেন মারা যাবেন, কেন বেঁচে থাকবেন। যদি এতগুলো মানুষ বেঁচে যাচ্ছে তাহলে কিভাবে বাঁচছে যদি ওষুধই আবিষ্কার না হয়। কোনো ডক্টর কোনো হসপিটাল থেকে পরিষ্কার কোনো আমাদেরকে বার্তা দিলেন না। এখন কিছু ডক্টর আবার বেরিয়ে পেরেছেন কোভিড নেটওয়ার্কের নামে, কোভিড কেয়ার নেটওয়ার্কের নামে। তা ওদিন ভয় পাবেন না। যদি ভয় না পাই তাহলে আপনারা তো হসপিটাল থেকে রিপোর্ট করবেন যে এই কারণে ভয় পাবেন না। শুধু ভয় পাবেন না, এই কারণে ভয় পাবেন না। যেমন আমার খালি মনে হয় মাস্ক পরবো কেন, আজকে 6 মাসে এই প্রশ্নটা উঠবে না কেন, আমার কোভিড নেই আমি ডিক্লেয়ার করছি। কিভাবে ডিক্লেয়ার করব? তার মানে নিশ্চয়ই কোথাও গিয়ে একটা টেস্টিং করিয়ে নিজেকে নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করবো যে আমার কোভিড নেই। এবার আপনিও কোভিড নেই ডিক্লেয়ার করলেন, দুটো মানুষ টেস্ট করিয়ে কোভিড নেই ডিক্লেয়ার করলো, তাহলে আমরা দুটো মানুষ
কথা বলার সময় কেন মুখে মাস্ক পরব, এই প্রশ্নটা কি জাগে না? এই প্রশ্নের উত্তর আমি এখনো কোনো সেন্সিবল এডুকেটেড ডক্টরদের থেকে পাইনি, বা তারাও এই প্রোটেস্ট করেননি যে 130 কোটি লোকদেরকে যদি পার্থসারথী রয়ের কথা মতন 10,000 ল্যাব খুলে দেওয়া হতো, তাহলে সেখানে গিয়ে তারা টেস্টিং করে নিজেদেরকে কোভিড ফ্রি অ্যানাউন্স করে দিতে পারতেন। তার জন্য গভর্নমেন্টকে হাজার হাজার কোটি টাকা খরচা করতে হতো না, কোয়ারেন্টিন সেন্টার খুলতে হতো না, তাদেরই টেক কেয়ার ডক্টররা করে নিতে পারতেন। যে এক একটা ডক্টরের আন্ডারে 1000টা করে লোক থাকবে, তাকে আমরা এই ফেসিলিটিস দিলাম, হি উইল টেক কেয়ার অফ দ্য থিংস, পিপল উইল ডোনেট অ্যান্ড পে। আজকে শুনলাম যে আশা কর্মীরা ছিলেন কুচবিহারে, তারা বসে বেতন পাননি বলে অনশনে রয়েছেন 27 থেকে 28 দিন। সেই ইন্ডিভিজুয়ালস ইন ডেমোক্রেসি। তো আমি জন্টিকে চিনি বলে জিজ্ঞেস করলাম, ভাই তুমি কি করে দাঁড়াচ্ছ? আমি জন্টিকে যতদূর চিনি, জন্টি টাইপের যে ছেলেরা তারা কথা বলতে ভালোবাসে। মানে আমরা এটা নিয়ে কথা বলছি, আমরা নেতাজি নিয়ে কথা বলছি, আমরা বিবেকানন্দ নিয়ে কথা বলছি, কিন্তু এরা কংক্রিট কোনো স্টেপ আজ অবধি নিতে পারেনি। যতবারই এদের সঙ্গে কথা, খুব ভালো ভালো কথা হয়, বাইক নিয়ে এরা বেরিয়ে পড়ে। কোথায় যায়? বাইক নিয়ে বেরিয়ে আপনারা কোথায় যান? কোন থট প্রসেসকে নিয়ে যান মানুষদের সঙ্গে স্প্রেড করছেন? ইউজলেস পিপল ইন ডেমোক্রেসিও তৈরি হয়, যারা ট্রেড ইউনিয়ন করেন, যারা পার্টি অফিসে বসে সারাক্ষণ মার্কস, এঞ্জেলস, নেহেরু নিয়ে আলোচনা করবেন, গান্ধী নিয়ে আলোচনা করবেন, সাভারকার কি গোয়ালিকার যাই হচ্ছে তাদেরকে নিয়ে আলোচনা করবেন, কিন্তু একটিও কাজের কাজ করবেন না। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয় বলে ভারত মাতাদের জন্য তারা কিছু করবেন না। আজকে ভীষণ বলতে ভালো লাগছে, বন্ধের সময় প্রদীপের সঙ্গে যে আলোচনা হলো, সেখান থেকে ওয়েবসাইট হলো, তার সঙ্গে আগরবাতি প্রোডাকশন শুরু হচ্ছে। কালকে সে আমাকে 2টো নাম পাঠিয়েছে, যেটা স্ক্রিনে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি বললাম যদি 100 জন টাকা দিয়ে থাকে, 100 জনের ক্যালকুলেশনটা হচ্ছে 200 টাকা করে দিয়েছে, 20,000 টাকা উঠেছে। এজেন্ট যারা কাজ করবে তারা 30% পাবে, মায়েদের জন্য 60% থাকবে, 90% বেরিয়ে গেল, 10% থাকবে হরিভূমির জন্য। তো আপনি যদি মনে করেন যে আমি আর বেশি কিছু করতে পারবো না, 200 টাকা ডোনেট করতে পারবো, তাহলে হরিভূমির ওয়েবসাইট খুলে আগে গুগল পে বা অ্যামাজন পে যেখান থেকেই পারেন পেটা করে দিলেন, করে নিজের একটা ছবি 50 কেবি থেকে 100 কেবির ভেতরে বানালেন, তার সঙ্গে আধার কার্ডটা বানালেন, বানিয়ে আপনি পেমেন্টটা রেফারেন্স কোড দিতে হবে। ধরুন আপনি আমার রেফারেন্স কোডটা দিলেন 5002, তার মানে এত মানুষ জয়েন করলে আমি এত পাবো। কেন আমি ক্লিয়ার টার্মসে কথাটা বলছি? ভারতবর্ষ ওয়ান স্টেপ আহেড নিচ্ছে। কীভাবে নিচ্ছে? আইডিয়াটা আমার, তাহলে আমি আমার সম্বন্ধে বলছি কেন? এই জন্যে বলছি, পরে আপনি কোম্পানির রেফারেন্সে নেবেন, সবাই তো আমার আন্ডারে জয়েন করবে না। তাহলে যে হচ্ছে যে একটি পুরনো পার্টি করতো, সে আজকে বলছে যে আমরা তো মায়ের পাশে দাঁড়াতে পারবো, আমরা তো সাধুদের পাশে দাঁড়াতে পারবো, জাস্ট বিকজ অফ অ্যান আইডিয়া। তারা একটা ওল্ড অর্গানাইজেশন ছেড়ে তারা হরিভূমিতে জয়েন করছে। এইটাকে বলে ইন্ডিভিজুয়ালস ইন ডেমোক্রেসি, যেখানে কর্ম ঠিক করে দেবে আমাদের নেক্সট পথটা কী হবে। ধরুন একটি মানুষ না খেয়ে মারা যাবে আপনার শহরে, ধরুন না, হবেই এটা। সেখানে প্রচুর মানুষ বলছেন যে এগিয়ে আসো এগিয়ে আসো, পথটা কী হবে? আপনাকে পোস্টার লাগাতে হবে যে আপনি কি কোনো ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়েছেন, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। তার মানে আপনাকে ক্লাবে এরকম ওয়েস্ট জমা করে, খাতা বই, এগুলো আবার বাচ্চাদেরকে দিয়ে করাতে হবে। সবই কাজ বড়দের জন্য নয়। একটা সানডে ঠিক করে দিলেন, তারা এসে খাতা বইপত্র জমা দিয়ে গেল, তাদের নাম রেজিস্ট্রি করে নিলেন। একটা উইক থাকলেও বড়দের জন্যে, একটা উইক থাকলেও মেয়ের, বাচ্চা মেয়ে, মাঝারি মেয়ে, বোন, দিদি, কাকিমা, মামিমা, তাদের জন্যে। তাহলে 3টে সানডে ডিভাইড হয়ে গেল, খবরের কাগজ জমা পড়লো, টাকা জমা পড়লো, মায়েরা এসে জমা দিলেন। এই যে হিউজ ফান্ডিং হলো, 20% চলে গেল ফর ডেভেলপমেন্ট, 20% চলে গেল বেতন দিতে হবে ক্লাবে যতজন কাজ করাতে চাইছেন তাদেরকে, আর 60% টাকা হচ্ছে চাষিদের জন্য 50%, আর 50% হচ্ছে আপনার মায়েদের জন্যে, প্রবীণ নাগরিকদের জন্যে। তাহলে বলবেন ইউথ কোথায়? ওই যে 20% ডেভেলপমেন্টের কথা বললাম। ধরুন ভারতবর্ষে 1000টা ব্যাংক খুলে গেল, যেগুলোকে আমরা নিউজ পেপার ব্যাংক বলছি। এইখান থেকে প্রত্যেকটা ক্লাব মাসে 3000 টাকা করে সরিয়ে রাখছে, বছরের শেষে 36,000 টাকা জমালো। আমি ক্লাব বলতে শুধু ক্লাবকে বলছি না, আপনি ইন্ডিভিজুয়ালও কাজটা করতে পারেন। কারণ ইন্ডিভিজুয়ালস ইন ডেমোক্রেসি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ডিএফআই, এসইউসিআই,
কংগ্রেস বিজেপি, দেখবেন যৌথভাবে কংগ্রেস বিজেপি তৃণমূল ডিএফআই এসিসিআই লেফট রাইট সেন্টার মিডিল যা 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 ভাবতে পারেন, সোশ্যালিজম সোশ্যালিস্ট পার্টি, সবাইকে যদি মিলিয়ে দেন, দ্য বিগ রেজাল্ট ইজ জিরো, একটা বিরাট শূন্য। সেখানে একটি লাউঙ্গা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, একটা রাইট ব্রাদার্স ইজ মাচ মোর ইম্পর্টেন্ট, একজন এডিসন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। যে মানুষটি আপনার পাড়াতে ভ্যান রিক্সা এনে আপনার চাল ডাল দিয়ে যাচ্ছে, আপনি ভাবুন তো লকডাউনের সময় এই লোকটি যদি বলতো আমি মারা যাব বলে আমি ফল টল আনবো না, আপনি না খেয়ে মারা যেতেন। তাই ইন্ডিভিজুয়ালদেরকে রেসপেক্ট করতে শিখুন। যেভাবে 5000 বছর ধরে মন্দির মসজিদকে রেসপেক্ট করতে শিখেছেন, তারও রেজাল্ট যেমন জিরো। তাদের টাকা করি জমানো টাকা নিয়ে তারা ব্যাংকে রেখে দিয়ে আপনাকে শুধু ভাওতাবাদীর গল্প দিয়ে গেল, আপনার ছেলে মেয়েকে চাকরি কিন্তু কোনো মন্দির দেয়নি। আজকে ভারতবর্ষের সবকটা মন্দির যৌথ প্রয়াসে যদি এক হয়ে যায়, যেটা আমরা চেষ্টা করছি, তাহলে ভেবে দেখুন কত কোটি টাকা উঠতে পারে। এত কোটি টাকা যদি উঠতে পারে, তাহলে আমি কাউকে ইন্ডিভিজুয়াল, আবার বলছি, আইআইটি থেকে পড়ায় যে স্টুডেন্টরা বেরোবে, তারা তো একটা মাইন্ড নিয়ে বেরোবে যে আমরা এটা করতে চাই, এটাকে এই টাকায় বিক্রি করা যায়, এখান থেকে এত প্রফিট করা যায়, তাহলে এত লোকের চাকরি হবে। আমরা সেই ইন্ডিভিজুয়ালদের কথা বলছি যাদের ওপরে আমরা 100 কোটি টাকা 200 কোটি টাকা 300 কোটি টাকা ইনভেস্ট করব। সেটা স্টুডেন্টরাই জেনারেট করবে তাদের স্কুল কলেজ থেকে, তাদের ক্লাব থেকে। তাহলে ভারতবর্ষ উঠে দাঁড়াবে। 127 বছর আগে চিকাগোতে যে বিবেকানন্দ কথাটা বলে গেছিলেন, তার সারমর্ম হচ্ছে, কালকে একজনকে শুনে বুঝলাম যে এত কিছু পড়াশোনা করে কোনো লাভ নেই ভাই, যদি পাশের লোকটিকে খাওয়াতে না পারিস। ওগুলো এভরিথিং ইজ ট্র্যাশ। আমি লোকটাকে শোনানোর চেষ্টা করছি, কারণ আমাকে স্ক্রিনশট নিতে হয়, তার সঙ্গে মোবাইল থেকে রেকর্ডিং করতে হয়, দুটোকে মার্চ করতে হয়, তারপর আপনাদের কাছে প্রেজেন্ট করতে হয়। তার মানে ওখানকার জিরো এখানকার জিরো দুটোকে আমাকে মিলিয়ে দিতে হয়, তাহলে গিয়ে আমি কাজটা করতে পারি। আজকে মাথায় রাখবেন, individuals anywhere, in capitalism, in socialism, in communism, in group activity matter করে। আপনারা যদি এই ইন্ডিভিজুয়ালকে না চিনতে পারেন, তাহলে দেশের সবচেয়ে বড় ভুল কাজ করছেন। আপনার পাড়াতে নিশ্চয়ই কিছু ভালো লোক আছে, তাকে ঘিরে নিউজপেপার ব্যাংকের মুভমেন্ট গড়ে তুলুন, তাকে বলুন স্যালারি ঠিক করতে, তাকে বলুন কমিটি ঠিক করতে, তাকে ঘিরে একটা বেস তৈরি করুন। কারণ হচ্ছে এই ইন্ডিভিজুয়ালদের মধ্যে সেই ক্যাপাসিটি থাকে যেটাকে বলে কালচার অ্যান্ড ফিউচার দুটোকে ফিউশন করে তারা এগিয়ে নিয়ে যাবে। তারা এত কেন জানতে চায় না, তারা কি করে কাজটা করবে সেই কাজের প্ল্যানিংটা করে এগোতে চায়। এবং আপনি যদি এই লোকটাকে না খাইয়ে রাখেন, তার মানে হচ্ছে আপনি আপনার ভবিষ্যৎকে অন্ধকার করছেন। ধরুন আমি কাজটা করছি, আমি খেতেই পাই না, তাহলে কালকে তো আমাকে গিয়ে সুসাইড করতে হবে। তাহলে আমি যদি চলতে না পারি, তাহলে সিস্টেমটা চলবে কি করে? যে জন্য এটা বড় ইম্পর্টেন্ট যে যারা মুভমেন্ট করছে তাদের পাশে যদি না দাঁড়ান এবং তাদেরকে যদি না বলেন যে ভাই তুমি তোমার টাকাটা বুঝে নেবে, মুভমেন্ট কিন্তু এগোবে তা সত্ত্বেও, কিন্তু আপনারা যদি মনে করেন সোশ্যাল ওয়ার্ক ইজ ফ্রি, তাহলে কি লোকটা না খেয়ে মরবে? আজকে এই ইন্ডিভিজুয়ালসরা তৈরি হচ্ছেন। দুর্গাপুর থেকে ঝর্ণাজি তৈরি হয়ে গেছেন, তিনি বলছেন তার পাড়ার দায়িত্ব নিচ্ছি। আজ যেখানে 27 জন 30 জন, আমি ধরে নিচ্ছি কালকে দুর্গাপুরের এই ঝর্ণার দিকে ঘিরে 3000 লোক 4000 লোক, যারা লাউঙ্গার গল্প পড়ে ফেসবুকে শেয়ার করে দুটো ছবি দেখে তারা ইন্সপায়ার্ড হয়ে ঘরে বসে যাবেন না। এই লোকটাকে দেখে তারা বুঝবেন যে এঞ্জেলস না পড়েও কাজ করা যায়, মার্কস না পড়েও কাজ করা যায়, গান্ধী না পড়েও কাজ করা যায়। কাজ করার জন্য বই পড়তে হয় না, যে লোকটা কাজ করছে তার ওপরে বই লেখা যায়। বইগুলো সেজন্য আজ অবধি আমাদেরকে রেজাল্ট দিতে পারেনি। সিস্টার নিবেদিতাকে দেখে কজন উঠে দাঁড়িয়েছেন, জীবনানন্দ দাশকে ধরে কজন কবি উঠে দাঁড়িয়েছেন, কতজন কবি একা একা মারা গেছেন। তাও আজকের কবিরা শুধু ফেসবুকে এসে তাদের কবিতা পড়ছেন, গান পড়ছেন। কই, কবিদের তো সংগঠন হয়নি যে আমরা কবিদের পাশে দাঁড়াবো। প্রচুর তো প্রফেসর কবি আছেন যারা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে কাজ করেন, তারা তো বলেনি যে মাসে আমরা 500 টাকা দিচ্ছি। আমরা সব লিটল ম্যাগাজিন এক হয়ে এত টাকা, যারা আমরা এখন চাকরি করছি, যারা স্যালারি পাচ্ছি, তারা মাসে এত টাকা দিচ্ছি, কলকাতায় থাকার জায়গা ঠিক করে দিচ্ছি, খাওয়ানো পড়ানোর জায়গা ঠিক করে দিচ্ছি। যেদিন সব ঠিক হয়ে যাবে সেদিন আপনারা ফিরিয়ে দেবেন, বাট সিস্টেমটা চলবে। এখনও কোনো কবি লেখক সংঘ, লিটল ম্যাগাজিন পাবলিশার মিলে এই কাজটা এখনও করতে পারেনি। তার প্রথম এবং শেষ কারণ হচ্ছে কোনো রকম ডেডিকেশন নেই। যে অক্ষরগুলো তারা লেখেন, একটি লোক না খেয়ে মারা যাচ্ছে, যে কবি লেখক লেখেন, সেই লেখক লেখেন না যে আমরা এরপর আমাদের পাশে দাঁড়াবো বলে একটা সিস্টেম গড়ে তুললাম। প্যান্ডামিকের সময় যখন আমরা বিজেপিকে গালাগাল করছিলাম, অল্টারনেটিভ সিস্টেমে আমরা কোনো কিছু করে উঠতে পারলাম না।
আজকে ফকির মণ্ডল বা রাইটার ফকির, মানে হোয়াট এভার হি সেজ অ্যাবাউট হিমসেলফ, তাকে রোজ একই কথা বলছি। এই যে দলিতদেরকে অসহায় অসহায় করছেন, এতগুলো দলিত রিজার্ভেশনের নামে 72 বছর ধরে চাকরি পেয়ে গেল, তারা কেন মাসে 500 টাকা দিয়ে এক হলো না? 80 কোটি লোক মাসে 500 টাকা দিচ্ছে, মানে আমি ধরে নিচ্ছি যারা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রাইভেট গভর্নমেন্টে ইনকাম করেন, যে চাষিদের ভালো ইনকাম আছে তারা মাসে 100 টাকা দিচ্ছেন, কেউ 500 টাকা দিচ্ছেন তাদের ইনকাম অনুযায়ী। তাহলে দেশে তাদের 72 বছর পরে বলতে হতো না যে 40টা স্কুলের মধ্যে 2টো স্কুল খালি সলিড হয়েছে, বাদবাকি এখনও মাটির স্কুল ঠিক করে তাদেরকে পড়াশোনা করানো যায় না। এই যে আমাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিজমের অভাব এবং গ্রুপে এসে আমরা ক্যালাসের মতন কাজ করি, যার রেজাল্ট হচ্ছে জিরো, তার জন্য দেখবেন সবকটা পার্টি অফিসের রেজাল্ট হচ্ছে একটা বড় শূন্য। শুধু তারা অপেক্ষা করে আছে কবে গভর্নমেন্ট গ্রান্ট দেবে। আপনার গভর্নমেন্ট যদি ফেল করে যৌথভাবে, তার মানে কি আমরাও ফেলিয়ার? 5000 বছরের সভ্যতাকে এইভাবে ফেল করতে পারে আমার জানা ছিল না। কিন্তু আমি অদ্ভুতভাবে দেখলাম একজন ইন্ডিভিজুয়াল, যাকে প্রাইম মিনিস্টার বলা হয়, সে যদি ক্যালাস হয় আপনার দেশ ডুবে যেতে পারে। ওয়ারাস উল্টো দিকে 120 কোটি লোক যদি তারা খালি বলে যে আমরা ডেভেলপমেন্ট করব, আমাদেরটা বুঝে নেব, আমাদের ডেভেলপমেন্ট গভর্নমেন্টের চেয়ে বড় ডেভেলপমেন্ট হবে, তাহলে গভর্নমেন্ট কলা করতে পারত, কিচ্ছু করতে পারতো না, একজনকেও হার্ম করতে পারতো না। আজও শুনি যে আমাদের নাকি বড় বড় হসপিটালে কিডনি কেটে দেওয়া হচ্ছে, অমুকটা কেটে দেওয়া হচ্ছে। সিসিটিভি কি বসানো যেত না? পাবলিকের থেকে কি এই ডিম্যান্ড উঠতো না, যেখানে সিসিটিভি নেই, যেখানে আমার পেশেন্ট পার্টি আমার আন্ডারে থাকবে না, সেই হসপিটালে আমি যাব না? একজন কেউ বলতে শোনেনি। কোনো ডক্টররা আজকে এই বিষয়টা নিয়ে প্রোটেস্ট করেনি, সব ভাষা উড়ে উড়ে বেড়াচ্ছে। আমাদের কি এই দম নেই যে আমরা মেডিকেল এমার্জেন্সি ফান্ড তৈরি করে এই কথাটা বলতে পারি, যে হসপিটালে সিসিটিভি থাকবে না সেখানে আমরা যাব না, আমাদের আন্ডারে আমাদের পেশেন্ট থাকবে, এমন একটা সিস্টেম তৈরি করা হবে, সেই গেজেটটি লাগিয়ে দেওয়া হবে, সে যেখানে যাবে গেজেটটি তার সঙ্গে থাকবে এবং 24 ঘন্টা সে তার বাড়ির লোকের আন্ডারে থাকবে এবং একটা সিস্টেম হবে যেখান থেকে তাকে ওয়াচ করা হবে। হাজারো হাজারো লোক চাকরি পেয়ে যাবে শুধু এই ওয়াচ ডগ হওয়ার জন্য। তার কারণ হচ্ছে যা যা কার্ড তৈরি হচ্ছে আপনাকে ওয়াচে রাখা হচ্ছে। তাহলে আমরা কেন সেই কার্ড তৈরি করব না, যেখানে গভর্নমেন্টের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং মাল্টিন্যাশনালের প্রত্যেকটা অ্যাক্টিভিটি ওয়াচের আন্ডারে থাকবে? আজকে দেশের মানুষেরা তাদেরই ট্যাক্সের টাকায় দেশ চালায়, এটা বুঝে নিন। আপনিই দেশ চালান, আপনারই টাকা দিয়ে দেশ চলে। তাহলে গভর্নমেন্ট আপনাকে বাঁশ দিতে পারে না। আপনাকে বাঁশ এই জন্য দিতে পারছে কারণ আপনি একজন জাস্ট ওয়ান ইন্ডিভিজুয়াল, আপনার পেছনে হাজার হাজার লোক দাঁড়িয়ে নেই, আপনার পেছনে কোটি কোটি টাকা নেই। তাই আপনাকে পাড়াভিত্তিক এক হয়ে নিউজপেপার ব্যাংক খুলুন বা অন্য কিছু করুন, করে আপনাকে এক হয়ে এগোতে হবে। আপনি যদি এসইউসিআই পার্টি করেন, আপনার যদি 1 কোটি লোক থাকে এবং রাস্তায় দাঁড়িয়ে লিফলেট বিক্রি করেও যে টাকাগুলো তুলছেন, সেখান থেকে আপনারা পুরো দেশকে সোলারাইজেশন করে বিলগুলো নিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে পারেন এবং এইটাকে দেখিয়ে আপনারা কালকে ইলেক্টেড হয়ে পার্লামেন্টে পৌঁছতে পারেন। অকাজ করে, কোনো কাজ না করে, শুধু জ্ঞানের মাধ্যমে একটা লাউঙ্গাও যদি না তৈরি করতে পারেন, তাহলে আপনাদের কোনো প্রয়োজন নেই এই সিস্টেমে। আপনারা নিজেদেরকেই ফেল করে দিয়েছেন। যদি এবার পাস করতে হয়, ইন্ডিভিজুয়ালটা কিন্তু সবাই ওয়াচ করছে যে আপনার দ্বারা হবে কি হবে না। আমরা যে চোর ডাকাতদেরকে সিলেক্ট করছি, তার মধ্যে বেটার চোর কে হবে, যে আমাদেরকে কম বাঁশ দেবে। মানুষের কাছে এখন অপশান নেই, যে 5টা পার্টি, সেই 5টা পার্টিরই অ্যাক্টিভিটি হচ্ছে নীল। আর সাজবি কবি বউয়ের মতন এ ওর ভুলটা ধরে, সে তার ভুলটা ধরে। কাজের কাজ কিন্তু কেউ করে না। কেউ চায় না পাড়ার উন্নতি হোক, যে পাড়াতে একটা ডেভেলপমেন্ট সেন্টার খুলে দিলাম যেখান থেকে পাড়ার লোকেরা সিস্টেম তৈরি করে তাদের পাশে দাঁড়িয়ে যাবে। ডেমোক্রেসিতে এই কথা বলাই গেল না। একমাত্র লোক যিনি বলতে চাইতেন তাকে গুলি করে মেরে দেওয়া হয়েছে অনেক আগেই। তারপরে আরেকটি লোক বলেছিলেন জয় জওয়ান জয় কিষাণ। আমরা কি তার কথা ফলো করতে পারবো? সময় হয়তো এসে চলেও গেছে, আমরা পজ মোডে রয়েছি, ইতিহাস দাঁড়িয়ে আছে আপনার জাগার জন্যে। যদি আপনি পাড়া থেকে জাগতে পারেন, হাজার হাজার লোককে এক করতে পারেন, তাহলে পজ মোডটা প্লে মোডে আসবে। তার মানে আবার ধরে নিতে হবে যে সমাজ আপনার পাড়া থেকে এগোচ্ছে, অন্য পাড়া থেকে এগোচ্ছে। এতগুলো 3000 4000 ব্যাংকিং সিস্টেম হয়ে যাওয়ার পরে সমাজটা হয়তো আরেকটু এগোবে, আরেকটু এগোবে, আরেকটু এগোবে। যেদিন সাধারণ মানুষ বুঝবে তার পাড়াতে কেউ না খেয়ে মারা যাবে না, সেদিন সমাজের গতি আরও ফাস্ট হবে। আমরা অপেক্ষায় আছি সেই সকালে। এখন রাত, যখন আমি রেকর্ডিংটা করছি 4:30 বাজে, 5:02 বাজে। এই সকাল হতেই হবে, এই সকাল আপনার হাত ধরে হবে। আমি কোনো গভর্নমেন্টের দিকে তাকিয়ে নেই, কারণ গভর্নমেন্ট ইজ বাই দ্য পিপল। তো বাই দ্য পিপলই যদি ঠিক করে নেয় আমরা লাউঙ্গা হয়ে যাব, আমাদের প্রবলেম সলভ করে নেব,
তাহলে কালকের ভোর দেশের নামেই হবে। এডিসন যেমন লাইট জ্বালিয়েছিলেন, আপনার পাড়ার লাইট আপনার হাতে রয়েছে, দেখুন জ্বালাতে পারেন কিনা। ধন্যবাদ। এই আগুনটি জ্বলছে যাতে আপনারা মানুষ বাঁচাতে পারেন। এইটা হচ্ছে ইউনিটির সাইন, যদি আপনার পাড়া এক হয়। এইটা হচ্ছে ওয়েস্ট, যেখান থেকে আমরা ক্যাপিটাল তৈরি করতে পারি, টাকা কুড়ি তো আসেই, এবং এক হব, ইন্ডিয়ান হব। শুধু দলিত, আমরা বঙ্গবাসী না, আমরা ইন্ডিয়ান হতে পারবো। এই আশায় আমাদের আজকের এই প্রতিবেদন। বুঝে নেবেন, গ্রামের ওই লোকটি তাকিয়ে আছে আপনার দিকে, আপনার রেকগনিশনে তার কিচ্ছু যাবে না। দারুণ কাজ করেছে, দারুণ কাজ করেছে বলে কোনো লাভ নেই। তার সঙ্গে যদি যুক্ত না হতে পারেন, তাহলে এই ডেমোক্রেসির কোনো মানে থাকে না। ধন্যবাদ। আমরা স্বামীজিকে শুধু অপমান করে গেছি। তিনি যখন বেঁচে ছিলেন, সীমাহীন অপমান তাকে করা হয়েছে। কলকাতার টাউন হলে স্বামীজি শিকাগোয় যে কাজ করেছেন তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। গুরুদাস মুখোপাধ্যায়কে বলা হলো, তিনি বললেন কায়েস্তের ছেলে কালাপানি পার হয়েছে, নামেটাকে স্বামী ব্যবহার করছে, হিন্দু রাষ্ট্র হলে চাবুক মেরে মেরে ফেলতো। পিয়ারীমোহন মুখোপাধ্যায় উত্তরপাড়ার মহারাজা, তিনি রাজি হলেন, কিন্তু বললেন কোথাও স্বামী শব্দটা বলবো না, বলবো ব্রাদার বিবেকানন্দ। স্বামীজি চলে গেলেন 1902 4 জুলাই। অমৃতবাজার কাগজ লিখল, দি মিট ইটিং স্বামী অফ বেলুর মঠ ইজ ডেড। বেলুর মঠের মাংস ভক্ষণকারী সন্ন্যাসীটি চলে গেছেন। সরলা দেবী চৌধুরানী ভারতী পত্রিকায় আশা এবং নিরাশা এ দুটি যে লেখা লিখেছিলেন, সেটি কহতব্য নয়। অনেক পরে প্রত্যাহার করেন, লেখেন স্বামীজি তখন ধরাধামে নেই। এত সত্ত্বেও স্বামীজি একটি অসাধারণ মন্তব্য করেছিলেন। শ্রীরামকৃষ্ণের ভস্মাস্তি বেলুর মঠে প্রতিষ্ঠা করে স্বামীজি দর্থহীন ভাষায় বলেছিলেন, এখানে উদ্ভিন্ন ছটা জগৎকে প্লাবিত করবে, মানুষের জীবন গতি পাল্টে দেবে, অ্যাটিটিউডানাল চেঞ্জেস হবে মানুষের। স্বামীজি বিশ্বাস করেছেন। এবং যখন স্বামীজি বিদেশে যাচ্ছেন, আমি কয়েকটি চিঠি উল্লেখ করব। স্বামীজি বিদেশে যাচ্ছেন প্রথমবার, জানেন না শিকাগোয় সাফল্য আসবে কি আসবে না। ধর্মসভা সম্বন্ধেই ধোঁয়াশা, কবে শুরু হবে সেটিও জানেন না। ওরিয়েন্টাল হোটেল জাপান থেকে চিঠি লিখেছিলেন আলাসিঙ্গা পেরুমলকে, ভারতবর্ষ সহস্র যুবককে বলি দিতে প্রস্তুত। তারা কেমন হবে? তারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে, তাদের অসহায় মুখে অন্নদান করবে, তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে। আর আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে যারা পশু পদবিতে উপনীত হয়েছে, তাদের উন্নতির জন্য আমরণ চেষ্টা করবে। दर्जनों में मंत्री, दर्जन भर मुख्यमंत्री, हिमाचल के मुख्यमंत्री से लेकर पूर्व मुख्यमंत्री देवेंद्र फडणवीस तक, बीजेपी के देश भर में कार्यकर्ता सब ढाल की तरह कंगना के साथ खड़े। क्यों? क्योंकि कथित तौर पर कंगना के साथ नाइंसाफी हुई है। लेकिन इससे जुड़ा एक अलग मुद्दा भी है, जहां वहां भी एक अदद छत का सवाल है। कंगना के लिए उनका दफ्तर, करोड़ों की जायदाद में कुछ चोट लगी है क्योंकि उनके एक्सटेंशन को बीएमसी ने तोड़ा है। लेकिन देश में, दिल्ली में, देश की राजधानी दिल्ली में करीब 50,000 ऐसे लोग हैं, झुग्गीवासी हैं, गरीब हैं, जिनकी झुग्गियां तोड़ने का आदेश सुप्रीम कोर्ट ने दिया है। 3 महीने के भीतर उनकी झुग्गियों को वहां से हटाया जाना है, उन्हें वहां से विस्थापित किया जाना है। हर हाल में उन्हें उनकी झुग्गियां हटाई जानी है, यह सुप्रीम कोर्ट का निर्देश। तो मैं आज इस पर बात करूंगा कि ये झुग्गियां हटाई तो जाएंगी, निर्देश सुप्रीम कोर्ट का कि रेलवे लाइन के किनारे किनारे करीब 140 किलोमीटर तक झुग्गियां हैं और उससे रेलवे के परिचालन में मुश्किलें होती है, इसलिए सुप्रीम कोर्ट ने कह दिया हर हाल में हटाई जाए। लेकिन सवाल यह उठता है, और उसके बाद आऊंगा अखबार की खबरों पर, सवाल यह उठता है कि प्रधानमंत्री मोदी के सारे सिपह सालार, अमित शाह से लेकर जेपी नड्डा तक, केंद्रीय मंत्री हर्षवर्धन से लेकर हरदीप पुरी तक, इनके दर्जनों बयान हैं लगातार, जहां झुग्गी वहां मकान, जहां झुग्गी वहां मकान। पिछले 5.5 साल से बीजेपी का दिल्ली के झुग्गी वालों से वादा है।
लेकिन झुग्गी जहां वहां मकान तो छोड़िए, आज उन झुग्गियों को हटाने की बात है। तो ये क्या वादा है और क्यों ऐसी स्थिति आ गई कि प्रधानमंत्री मोदी ने अगर कोई बात 5.5 साल पहले कही, आज भी झुग्गी हटने की नौबत क्यों है, और उन्हें जहां झुग्गी वहां मकान, तो उन्हें मकान मिला क्यों नहीं? शुरू करते हैं। ये खबरें कुछ अखबारों में आज छपी है, हिंदुस्तान टाइम्स में है, इस पर राजनीति भी हो रही है, वो भी समझाता हूं। हिंदुस्तान टाइम्स और बाकी अखबारों में खबर है, लेकिन खबर पर आने से पहले मैं चाहता हूं कुछ वीडियो देखिए, क्योंकि सबको चिंता है कि कंगना के उस करोड़ों के दफ्तर का एक्सटेंशन क्यों टूटा, या दफ्तर के किसी हिस्से के बाहर बीएमसी के बुलडोजर से कुछ गिराने की कोशिश क्यों हुई, जो कहा गया कि वो निर्माण अवैध था, और हाईकोर्ट में कंगना रनावत गई हैं और जो फैसला होना होगा हाईकोर्ट और सरकार के बीच है। लेकिन पूरी बीजेपी, पूरी सरकार, देश में आप जैसे तमाम करोड़ों लोग कंगना के साथ हैं कि कंगना के उस घर के बाहर बुलडोजर क्यों पहुंचा या बुलडोजर क्यों चला। लेकिन सवाल उठता है, ये 46-48 हजार झुग्गियां ये बुलडोज होने की नौबत है, विस्थापित होने की नौबत है, यहां सवाल क्यों नहीं है? और ये सवाल उठाते हैं हम। शुरू करते हैं प्रधानमंत्री मोदी के कुछ बयान से और बाकी नेताओं के बयान से। समझने की कोशिश करिए कि यह मुद्दा बड़ा है या कंगना का मुद्दा बड़ा है। प्रधानमंत्री मोदी का एक भाषण है, फ्लैशबैक से शुरू करते हैं। दिल्ली में चुनाव हो रहे थे आज से 5 साल पहले, और उस समय भी बीजेपी चाहती थी दिल्ली में सत्ता और सरकार मिले। तो प्रधानमंत्री मोदी का एक भाषण है, ये लगभग 20 सेकंड का है। हालांकि बीजेपी के प्रचार की तरह ये इस्तेमाल किया गया उनके भाषण को, लेकिन मैं चाहता हूं कि ये 20 सेकंड का भाषण सुनिए और सिलसिलेवार ढंग से समझिए कि जहां झुग्गी वहां मकान के नारे का 5 साल में, 5.5 साल में क्या हुआ, और उसके बाद कंगना के साथ कैसे पूरी बीजेपी खड़ी है, और ये झुग्गी वाले कैसे बेदखल होने की नौबत है। और उन झुग्गी वालों के पास प्रधानमंत्री मोदी के नाम से एक लिफाफा है, उस लिफाफे पर प्रधानमंत्री मोदी की तस्वीर है। जो लिफाफा इस साल हुए शुरुआत में, इस साल के शुरू में हुए चुनाव के वक्त उनके घरों पर पहुंचा था। उस समय बीजेपी अध्यक्ष मनोज तिवारी थे। उस लिफाफे की हकीकत भी समझेंगे, लेकिन पहले सुनिए प्रधानमंत्री मोदी का छोटा सा भाषण, उसके बाद बाकी चीजों पर आता हूं। सुनिए। मेरा एक सपना है 2022 जब भारत की आजादी के 75 साल होंगे, तब हमारे यहाँ दिल्ली में हर झुग्गी झोपड़ी वाले को अपना पक्का घर हो। ये सपना मैं पूरा करना चाहता हूं। जहां ये हंसी, दिल चाही पे हो